কয়লা কাণ্ডে তৃতীয়বার অভিষেককে ইডির নোটিশ, নারদ কাণ্ডে মন্ত্রী বিধায়কদের চার্জশিট, সিবিআই ইডিকেই তলব বিধানসভার অধ্যক্ষের, ভবানীপুরে ভোট নিয়ে চড়ছে পারদ। আমরা এই নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, আসুন শুরুতেই প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেবনারায়ণ সরকার আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন দীপ বিশ্বাস, চয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো কয়লা কাণ্ডে এই নিয়ে তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর তা নিয়ে রাজনীতি একেবারে তুঙ্গে। দেখুন, 5 দিন আগেই দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন, ফের এলো তলব। ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 21শে সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে। সোমবারে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। সেদিন আকবর রোডে জামনগর হাউসে ইডি দফতর থেকে বেরিয়ে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। I have been asked questions non-stop for the last 8 hours. I don't blame the investigating agencies. It's their work. They are also under pressure to perform. लेकिन जिससे भी बीजेपी ये करवा रहे हैं वो भी खुश नहीं है। मैं ये पहला दिन से कह रहा हूँ कि आपके खिलाफ मेरे खिलाफ अगर कोई सबूत है, आप उसको पब्लिक सार्वजनिक जीवन में लाइए, आप उसको पब्लिक डोमेन में लाइए। কিন্তু ইডি সূত্রে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান খতিয়ে দেখার পর তদন্তকারীরা মনে করছেন তার কাছ থেকে আরো কিছু জানার আছে। এখনো কিছু প্রশ্ন আছে যার উত্তর মেলেনি। ইডি সূত্রে আরো দাবি, সোমবারের পর ফের ডাকা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু কম সময় নোটিশে তিনি যেতে পারবেন না বলে জানিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই 21শে সেপ্টেম্বর ফের তাকে তলব করা হয়েছে। এটা তো সিম্পলি ভিক্টিমাইজেশন। বিজেপি কিছুতেই সহ্য করতে পারছে না যে পশ্চিমবাংলায় ওরা হেরে গেছে। ওদের পুরো রাগটা গিয়ে পড়েছে অভিষেক ব্যানার্জির ওপর, তার কারণ সেই ওদের ডিফাই করে চ্যালেঞ্জ করে লড়েছিল, তাই জোর করে ওকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। যে কেসগুলো চলছে বেশিরভাগ কংগ্রেস আমল থেকে শুরু করেছে, তারা একসময় কংগ্রেসের সঙ্গে ছিলেন। কোর্ট বলেছে তদন্ত হচ্ছে, তাতে তথ্য পাওয়া গেছে পরিষ্কার, সবাই জানে কে কার সঙ্গে যুক্ত আছেন, টিভিতে দেখছেন। তাতে যদি সত্য উদ্ঘাটনের জন্য চেষ্টা হয়, তদন্ত কাউকে ডাকে জিজ্ঞাসাবাদ হয়, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব ঘিরে যখন রাজ্যদের উত্তাপ চড়ছে, তখন এই পরিস্থিতিতে আগামী 15ই সেপ্টেম্বর বুধবার উত্তপ্ত ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ত্রিপুরায় একটা সম্পূর্ণ জঙ্গলের রাজত্ব চলছে, চূড়ান্ত সন্ত্রাস। এখানে বিজেপির বিরুদ্ধে কাউকে মুখ খুলতে দেওয়া হয় না। বিজেপির অপশাসনের প্রতিবাদে, অনুন্নয়নের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবেন 15ই সেপ্টেম্বর 2021 দুপুরবেলা। কে ত্রিপুরা যাচ্ছে, কে দিল্লি যাচ্ছে, তার সঙ্গে কি সম্পর্ক আছে? ইডি সিবিআই তদন্ত করছে, আর সবই কোর্টের নির্দেশে হচ্ছে। সব মিলিয়ে অভিষেককে ফের ইডির তলব ও ত্রিপুরার বর্তমান পরিস্থিতির এই সরগরম গঙ্গা ও ব্রহ্মপুত্রের পার। প্রকাশ সিনহা, রুমা পাল ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। আপনি শুনলেন দেবনারায়ণ দা, বিজেপির বক্তব্য হচ্ছে তদন্তের প্রয়োজনে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাউকে ডেকে পাঠাচ্ছে, এতে ভয় পাওয়ার কি আছে? মহাত্মা গান্ধী বলতেন, সিলাসি ডাজ নট ওয়েট ফর রিজনস। প্রতিহিংসা কারণের জন্য অপেক্ষা করে না। আমরা এমনিও বলি দুর্জনের ছলের অভাব হয় না, তা দুর্জনের ছলের তো অভাব হয় না। আমার প্রশ্ন হচ্ছে কি জিনিসটা বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে সে তো পরিষ্কার স্ট্রংলি বললো যে আমাকে যা করা হচ্ছে আসলে গুড ফর নাথিং। এগুলো প্রতিহিংসা যারা করে, আরে আমার তো দেখাতে হবে যে এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা, এই শুধুমাত্র প্রতিহিংসার জন্য। আর প্রতিহিংসার কোনো ওষুধ নেই। এটা হচ্ছে চরম। দেখুন, প্রতিহিংসা কেন হবে? যখন তদন্ত হয় না তখন বলেন আপনারা মোদি দিদি গটাপ হয়ে গেছে। এখন তদন্ত হচ্ছে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে। হ্যাঁ, তো সেই তদন্তকে আপনারা কেন বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন? যেটা তৃণমূলের বক্তব্য দ্বীপ, সেটা হচ্ছে টাইমিং, কোন সময়ে ডেকে পাঠানো হচ্ছে। এক হচ্ছে যখন 200 স্বপ্নটা গিয়ে 77-এ থেমে গেল, কমতে কমতে সেটা 71। এখন ত্রিপুরাতে তৃণমূল যেভাবে সক্রিয়তা বাড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সুতরাং একেবারে টার্গেট ফিক্স করে নিয়েছে বিজেপি। ভোটের আগে তদন্ত হলে আপনাদের অসুবিধা, ভোটের পরে তদন্ত হলে অসুবিধা। আপনারা চাইছেনটা কি? তদন্ত বন্ধ করে দেবে? কোর্টের অর্ডারে তদন্ত হচ্ছে, বিজেপি তদন্ত করছে না। বিজেপি তো ইডি চালায় না, বিজেপি তো সিবিআই চালায় না। এটা বিরোধীদের তাদের অভিযোগ ভিত্তি
কোনো ওটা ভিত্তি না, গুরুত্ব আরে, নেই। কথা কোর্টের তাদের order অভিযোগ, কোথায়? ও তো তাদের কোন অভিযোগের কোর্টের কোনো order? গুরুত্ব নেই। হ্যাঁ, এটা তো তুমি বলবে কোন কোর্টের অর্ডারে কি জন্য ডাকা হচ্ছে, তার আগে ওনার স্ত্রীকে ডাকা হয়েছিল, ওনার শেলিকাকে ডাকা হয়েছিল, ব্যাপারটা কি বলুন না, জিনিসটা বিজয় কিছু মিশ্র পাওয়া কে? গেছে? অরুণ এগুলো- মাঝিটাকে? এগুলো আর কিচ্ছু না। সেটা তো CBI হ্যাঁ, ED এটা হচ্ছে তদন্ত করবে। প্রতিহিংসার আগুন যখন জ্বলে বিজয় মিশ্রটাকে তখন তার বলা উত্তরটা হয়। দিন না। এখানে পয়লা না। বছরের টাকা কোথায় যাচ্ছে কার তার টাকা? উত্তরটা দিন না। কার টাকা? থাইল্যান্ডে টাকাটা কোথায়? অ্যাকাউন্টে ও, টাকাটা যাচ্ছে, থাইল্যান্ডের কার তো- টাকা, কিসের আরে টাকা, থাই- উত্তরটা আরে দিন না। থাইল্যান্ড তো পড়ে আছে, কেন্দ্রীয় দশটা একদিকে এজেন্সি তৃতীয়বার থাইল্যান্ডে অভিষেক পড়ে আছে। বন্দ্যোপাধ্যায়কে যখন তারপরে এনফোর্সমেন্ট থেকে ডিরেক্টরেট কয়লা ডেকে বলে। পাঠাচ্ছে, ঠিক আরে তখনই শুধু দুই কথা কেন্দ্রীয় বলবে। তদন্তকারী আগেও তো সংস্থা কয়লা বলে। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের তলব করতে পারেন বিধানসভার অধ্যক্ষ। কেন দেখুন। 5 দিন আগেই দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন, ফের এলো তলব। ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 21শে সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে। সোমবারই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। সেদিন আকবর রোডে জামনগর হাউসে ইডি দফতর থেকে বেরিয়ে বিজেপিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। I have been asked questions non-stop for the last 8 hours. I don't blame the investigating agencies. It's their work. They are also under pressure to perform. लेकिन जिससे भी बीजेपी ये करवा रहा है वो भी खुश नहीं है। জনপ্রতিনিধিদের নামে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘিত হয়েছে। নারদ মামলায় সিবিআই ও ইডির চার্জশিট জমা প্রসঙ্গে এই অভিযোগ তুলে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রয়োজনে দুই তদন্তকারী সংস্থার কর্তাদের বিধানসভায় তলব করা হতে পারে। সিবিআই এর পর নারদকাণ্ডে চার্জশিট দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটেই পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের নাম রয়েছে। বিধানসভার অধ্যক্ষের অফিস সূত্রে দাবি, বিধায়ক বা সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সংশ্লিষ্ট বিধানসভা বা লোকসভার অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন হয়, কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। কেন সেই নিয়ম লঙ্ঘিত হলো? কেন চার্জশিট জমা দেওয়ার আগে অধ্যক্ষের অনুমতি নেওয়া হলো না? সূত্রের খবর, সেই কারণ জানতে চেয়ে এবার দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিচ্ছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই সেই চিঠি লেখা হয়ে গিয়েছে। সোমবার সকালে তা পাঠিয়ে দেওয়া হবে সিবিআই ও ইডির দপ্তরে। প্রয়োজনে বিধানসভায় দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের তলব করা হতে পারে। গত 1 সেপ্টেম্বর বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি। 3 জনপ্রতিনিধি সহ মোট 5 জনকে আগামী 16 নভেম্বর হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে সমনের চিঠি পৌঁছয় বিধানসভার অধ্যক্ষের কাছে। যদিও সেই চিঠি গ্রহণ করেনি বিধানসভার অধ্যক্ষের অফিস। গোটা বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক চাপানুতর। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট বলে যে কোনো পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে, কোনো ব্যবস্থা নিতে গেলে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার থেকে অনুমতি নিতে হয়। সেইটা না করেই, সেই অনুমতি না নিয়েই সিবিআই ইডি তারা বিধায়কদের উপর হামলা করছে। আমার জানা নেই, এর আগে তো বহু লোককে চিঠি দিয়েছে এখানে, অনেক এমএলএ এমপি মন্ত্রীকে, জানি না সে সময় অনুমতি নেওয়া হয়েছিল কিনা। বাঁচার নতুন নতুন রাস্তা বার করা হচ্ছে। অনুমতি তো গভর্নরও দিয়েছেন এক সময়, তার সে অধিকার আছে, সেটাও তারা মানবেন না। গভর্নর অনুমতি দেওয়ার কে? নিয়ম অনুযায়ী সত্যি তো চার্জশিট দেওয়ার আগে বিধানসভার অধ্যক্ষ কিংবা লোকসভার অধ্যক্ষের অনুমতি নিতে হয়। তা সত্ত্বেও চার্জশিট তৈরি করার পর বিধানসভার যিনি স্পিকার তার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র তিনি যেন এগুলো ওদের কাছে পৌঁছে দেন বলে, এটা সমীচীন নয়। গোটা দেশের মানুষ দেখলো টিভির সামনে বসে ঘুষ খাচ্ছে। বাধ্যতামূলক কি বাধ্যতামূলক নয় সে তো পরের প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, চুরি করলে জেলে যাওয়াটা বাধ্যতামূলক হবে কি হবে না? সব মিলিয়ে নারদকাণ্ডে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিট ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অফিস সূত্র থেকে যদি চিঠি দেওয়া হয় তা আপনারা আইনি ভুল করেছেন, তাহলে সেটা বিধানসভা স্পিকার বলার কে? বিধানসভা স্পিকার বিচারপতি নন। এক, বিধানসভার স্পিকারও যদি কোথাও কোনো জায়গায় যদি দেখা যায় বিধানসভার বাইরে স্পিকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি হয়তো খুন করেছেন, চুরি করেছেন, ঘুষ নিয়েছেন, বিধানসভার বাইরের কোনো ঘটনা, অথবা বিধানসভার মধ্যেই ঘটনা ঘটলে যেটা কগনিজেবল অফেন্স, স্পিকারের নিজস্ব কোনো ইমিউনিটি আছে নাকি? তিনি ক্রিমিনাল হিসেবেই ট্রিটেড হবেন, অর্থাৎ অ্যাকিউজড হিসেবেই ট্রিটেড হবেন যেভাবে বাকিরা হবেন। সুতরাং এই বিষয়টা নিয়ে
সৌগতবাবু যে কথাটা বলছেন স্যাংশনের প্রশ্ন, স্যাংশন লাগে কি লাগে না, একদম ভুল ব্যাখ্যা উনি আইনের দিচ্ছেন। আমি জানি না উনি নিজে অ্যাকিউজ বলে টাকা নিতে দেখা গেছে কি বলে হঠাৎ করে এই ব্যাখ্যা তিনি দিচ্ছেন। গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট ওই স্টেট অফ কেরালা ভার্সেস কে অজিত এই মামলায় 2021 সালের মামলায় খুব স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন সুপ্রিম কোর্ট যে এই স্যাংশন নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি, পারমিশন নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি, এতে কিচ্ছু যায় আসে না। সুতরাং আর একটা কথা, এমএলএ কিন্তু পাবলিক সার্ভেন্ট নয়, এমএলএ কিন্তু পাবলিক সার্ভেন্ট নন, এটা কিন্তু এস্টাবলিশড একটা পজিশন অফ ল। সৌগতবাবু যেটা বলছেন ওনার মতন একজন সিনিয়র ভেটারেন পার্লামেন্টারি, আমার একটা বক্তব্য, ঠিক আছে, স্যাংশনটা ওনার কাছ থেকে নেওয়া হয়নি, আমাদের রাজ্যপালের কাছ থেকে, কিন্তু ওনার কাছে বলা হচ্ছে ওদেরকে দেয়া হয়। উনি কি ওনার এজেন্ট? ওর একটা আদালত আছে, মনে রাখবে, বিধানসভা একটা স্পিকার আদালত, তাকে দিয়ে পাঠা হচ্ছে তুমি ওকে সার্ভ করো। এই চাকর নয়, এই আইনটাই বক্তব্য। হ্যাঁ, স্যাংশন দিয়েছে, কিন্তু এখন তুমি সার্ভ করো। আমার মনে হয় এটা ভুল বলছে। উনি চাকর নয়, আইডি বিধানসভার অফিসে দিয়ে আসা হলো। আমি এটা মানতে রাজি নই। আমি বিধানসভায় গিয়ে দেব না, আমাকে একটা চিঠি দিতে পারে না। একদিকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকে পাঠাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই কে বিধানসভার মাননীয় অধ্যক্ষ ডেকে পাঠাতে পারেন। চয়ন ভট্টাচার্য প্লিজ, এখনো চয়নটা বলার সুযোগ পান। বাজে কথা হচ্ছে, বিধানসভায় পরিষদীয় দুজনকে থামালাম। চয়ন ভট্টাচার্য, শুনতে পাচ্ছি না, দেবান বাবুকে চুপ করতে বলো, চুপ করতে বলি, দেবান বাবুকে চুপ করুন, আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। প্লিজ থামুন, চুপ করুন, প্লিজ 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 চুপ করুন, প্লিজ থামুন, অনুরোধ আপনাদের কাছে, প্লিজ। সব্যসাচীরা, দেবনারায়ণদা প্লিজ এবার থামুন। সব্যসাচীরা প্লিজ, সব্যসাচীরা প্লিজ, সব্যসাচীরা এবারে থামুন। চয়নদাকে বলতে দিন, চয়ন ভট্টাচার্য প্লিজ বলতে দিন সবাই। মুশকিলটা হচ্ছে যে অপরাধ করা হয়েছে, অপরাধ যিনি করেছেন তিনি বিধানসভা, এটা কোনো রাজনৈতিক অপরাধ বা রাজনৈতিক অভিযোগ নয়, পরিষ্কার নিজেদের বাড়িতে বা নিজেদের কোনো ইয়েতে ওরা টাকা পয়সার লেনদেন হয়েছে, সেই অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে। এই চার্জশিট তো আদালতের নির্দেশে দেওয়া হয়েছে। বিধানসভার আদালত এই তথ্য একজন অধ্যাপক যদি বলে তার থেকে দুর্ভাগ্যজনক কিছু না। আপনি বললেও আদালত নয়, চুপ করুন। অধ্যাপক হিসাবে আমাদের আলোচনার জন্য সময়সীমা এখানে এসে আমি প্রত্যেককে, যখন বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে দুজন এমএলএ ছিলেন, দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জি, তাদেরকে পিটিয়ে মারা হয়েছিল বিধানসভার ভেতরে, তারা রক্তাক্ত হয়েছিলেন, পিজি হসপিটালে গেছেন, ট্রিটমেন্ট হয়নি। কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন, জাস্টিস দীপঙ্কর দত্ত জাজমেন্ট দিয়ে পরিষ্কার করে দিয়েছিলেন বিধানসভার ভেতরে যদি কোনো কগনিজেবল অফেন্স ঘটে তাহলেও একটা এফআইআর রুজু করা যেতে পারে, তদন্ত হতে পারে। আমাদের আলোচনার জন্য আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুষ্ঠান শেষ করব। প্রত্যেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা বিরতির পর দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দে।